ইরানে অভিযানে ট্রাম্পের হুমকির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন, আঘাত এলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত 15, আহত 7। যুদ্ধবন্ধে ফের আবুধাবিতে বসছে ওয়াশিংটন, মস্কো, কিয়েভ। রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ, দাবি ক্রেমলিনের। প্রায় 2 বছর পর গাজা মিশর সীমান্তের রাফা ক্রসিং খুলল ইসরায়েল। চলাচলে নতুন শর্ত দিলে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হবে, হুঁশিয়ারি হামাসের। ভেনেজুয়েলার পর এবার কিউবার ওপর ট্রাম্পের চাপ, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে যেতে হুঁশিয়ারি। হাভানার তীব্র জ্বালানি সংকটের দায় যুক্তরাষ্ট্রের, অভিযোগ রাশিয়ার। এবং শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল, ভারী তুষারপাতে ঢাকা ঘরবাড়ি, রাস্তাঘাট। সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ায় সতর্কতা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এইলাতে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নেট জানায়, আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধ জাহাজটির অবস্থান ছিল পূর্ব পরিকল্পিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধ জাহাজ মোতায়েন। তবে এই মোতায়েন এমন এক সময়ে যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, 1টি বিমান বাহিনী রণতরী এবং 3টি যুদ্ধ জাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিনরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তার সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটা আঞ্চলিক যুদ্ধ। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ও মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ইরফান সুলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। 26 বছর বয়সী সুলতানের আইনজীবী এ খবর জানিয়েছেন। মুক্তির সময় তার কাছ থেকে রেখে দেওয়া মুঠোফোন সহ সব জিনিস ফেরত নেওয়া হয়েছে। প্রায় $12,600 বিনিময়ে সুলতানিকে জামিন দেওয়া হয়েছে বলেও জানান তার আইনজীবী। গত 8 জানুয়ারি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ ছিল তুঙ্গে। গ্রেফতার হওয়ার 3 দিনের মাথায় সুলতানির পরিবারের সদস্যদের জানানো হয় বিচার শেষ হয়ে গেছে এবং তিনি মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। মস্কোর হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। প্রায় 3,500 বহুতল ভবনে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। যুদ্ধবন্ধে আগামী বুধ ও বৃহস্পতিবার ওয়াশিংটন, মস্কো, কিয়েভের ত্রিপক্ষীয় আলোচনায় দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়া ইউক্রেন উত্তেজনা বেড়েই চলেছে। শান্তি আলোচনার মধ্যেই অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় রোববার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের তেরেনিভকা শহরে ড্রোন হামলা চালায় রুশ সেনারা। এ সময়ে হতাহত হন বেশ কয়েকজন।
এদিকে ইউক্রেনের তাপমাত্রা নেমে এসেছে হিমাঙ্কের অনেক নিচে। রাশিয়ার হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সময় শনিবার গ্রিড সমস্যার কারণে ৩,৫০০ বহুতল ভবনে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। তীব্র শৈত্যপ্রবাহে কিয়েভে প্রায় ১,০০০ আবাসিক ভবনে হিটার জ্বলেনি বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে কতদিন পুতিন হামলা বন্ধ রাখবে তা নিয়ে ইউক্রেনীয়বাসীর মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যুদ্ধ বন্ধে আগামী বুধ ও বৃহস্পতিবার আবুধাবিতে ওয়াশিংটন, মস্কো, কিয়েভের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব শুরুর কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, সংঘাত বন্ধে কিয়েভ আবারও আলোচনায় বসতে প্রস্তুত। গেল মাসের শেষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলেও ভূখণ্ড ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। স্থানীয় সময় রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইউরোপ উল্টো নিজের অর্থনীতি ও অস্তিত্বের ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করেছে। নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তার নীতিতে ইউরোপই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। প্রায় 2 বছর বন্ধ রাখার পর অবশেষে রাফা সীমান্ত পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। পরীক্ষামূলকভাবে নিরাপত্তা যাচাইয়ের লক্ষ্যে রোববার ক্রসিংটি চালু করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে সীমান্ত দিয়ে চলাচলে ইসরায়েল নতুন শর্ত আরোপ করলে তা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার মাটিতে থামছে না প্রাণহানি। যুদ্ধবিরতি ছাপিয়ে এখনও আকাশ থেকে বোমা ফেলে চলেছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় রোববার গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ হতাহত হন অনেকে। গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত অন্তত 509 জন ফিলিস্তিনি নিহত এবং 1405 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের পর একে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক সহ 8টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী। তারা সতর্ক করেছেন, এসব হামলা উত্তেজনা আরও বাড়াবে। হামাস ও ইসরায়েল উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে ওই হামলার পর রোববার প্রায় 2 বছর বন্ধ রাখা রাফা সীমান্ত পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। এর ফলে গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের সীমিত পরিসরে গাজা থেকে বাইরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সোমবার থেকে গাজায় প্রবেশ ও প্রস্থান দুই দিকেই চলাচল শুরু হওয়ার কথা রয়েছে বলে জানায় তেল আবিব। রাফা সীমান্ত পুনরায় খোলাকে ফিলিস্তিনিদের অর্জিত অধিকার বলে দাবি করেছে হামাস। এই সীমান্ত দিয়ে চলাচলে ইসরায়েল নতুন কোনো শর্ত আরোপ করলে তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের মুখপাত্র। রাফা ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের আচরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভেনেজুয়েলার পর এবার কিউবার ওপর আরও চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবিক সংকট এড়াতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গভীর সংকটে পড়েছে ক্যারিবীয় দেশটি। আর মাত্র 20 দিনের মজুত আছে কিউবার। এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, একতরফা নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে কিউবার গলা টিপে ধরেছে যুক্তরাষ্ট্র। 1960 দশক থেকে চলা কিউবার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক নির্বাহী আদেশে কিউবার কাছ থেকে তেল বিক্রি করে এমন যে কোনো দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এই ঘোষণার পর কিউবার জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এতদিন কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ভেনেজুয়েলা নিরবচ্ছিন্ন সহযোগিতা করলেও মাদুরোকে গ্রেফতার ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেয়ার পর সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। কিউবার সংকটময় পরিস্থিতিকে হাতিয়ার করে আরও চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, কিউবার হাতে এখন আর অর্থ নেই পর্যাপ্ত তেলও। ভেনেজুয়েলার অর্থ ও জ্বালানির ওপর নির্ভর করেই দেশটি টিকে ছিল বলেও দাবি করেন তিনি। এ অবস্থায় হাভানায় ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, সমঝোতায় এলেই কিউবা আবার মুক্তি পাবে। আমরা কিউবার সঙ্গে কথা বলা শুরু করছি। তাদের মানবিক সাহায্যের প্রয়োজন এবং আমরা কিউবার সঙ্গে সেই আলোচনাও করছি।
করছি। আমার মনে হয় না আমাদের দেশে বসবাসকারী অনেক লোকের সঙ্গে কিউবা খুব খারাপ আচরণ করেছে। তারা সবাই আমাকে ভোট দিয়েছে এবং আমরা চাই তাদের সাথে ভালো আচরণ করা হোক। আমরা চাই তারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে। তারা বহু দশক ধরে তাদের পরিবার, তাদের দেশ দেখেনি। তাই আমরা এটা নিয়ে কাজ করব। আমি এটা সমাধান করতে পারবো। কিউবা সরকার ট্রাম্পের চাপকে অসাধারণ হুমকি আখ্যা দিয়ে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের কিউবা বিরোধী ডানপন্থী গোষ্ঠী এই চাপের পেছনে কাজ করছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী বর্তমান চাহিদায় কিউবার হাতে মাত্র 15 থেকে 20 দিনের তেলের মজুত রয়েছে। ফলে দ্রুত সমাধান না এলে দেশটি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে। এদিকে মেক্সিকো সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিউবায় তেল সরবরাহ বাড়ালেও মার্কিন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। তার আশঙ্কা, এই পদক্ষেপ কিউবার হাসপাতাল, খাদ্য সরবরাহ ও মৌলিক সেবায় বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি করতে পারে। কিউবার মানবিক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিউবাকে অর্থনৈতিকভাবে গলা টিপে ধরার অভিযোগ তুলেছেন। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন জাখারোভা। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তুরস্কের আন্তালিয়া শহরে যাত্রীবাহী বাস উল্টে 9 জন নিহত, আহত অন্তত 26। বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় দুর্ঘটনা, প্রাথমিক তদন্ত শেষে বলছে প্রশাসন। শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল। নর্থ ক্যারোলাইনা জুড়ে ভারী তুষারপাতে ঢেকে গেছে রাস্তা, বাড়িঘর ও শহরাঞ্চল। একই সঙ্গে সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জারি রয়েছে সতর্কতা। যদিও স্থানীয় বাসিন্দা ও জরুরি বিভাগগুলো আগেভাগেই প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে গণমাধ্যম। শীতকালীন ঝড়ের মধ্যেই পুরো বরফে ছেয়ে গেছে নর্থ ক্যারোলাইনার রেলি ও ডারহাম এলাকা। তুষারে ঢাকা গাড়ি আর কিছু চললেও ধীরগতিতেই ভরসা। স্থানীয় সময় শনিবার অঞ্চলটিতে 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে উত্তরের আর্কটিক ঠান্ডা বাতাস ও মেক্সিকো উপসাগর থেকে আসা আর্দ্র বাতাস মিলেই সৃষ্টি হয়েছে এই তীব্র শীতকালীন ঝড়। বরফে ঢাকা রাস্তায় চলতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে সামনে আরও তুষারপাত ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। বরফে ঢাকা পড়েছে শার্লট শহরের আবাসিক এলাকা ও শহরের কেন্দ্রস্থল। রাস্তাঘাট থেকে শুরু করে সব অবকাঠামো সাদা বরফে ঢাকা। এমন আবহাওয়ায় অভ্যস্ত না হলেও অনেক বাসিন্দাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা কয়েকদিনের জন্য পর্যাপ্ত খাবার আর প্রয়োজনীয় জিনিস মজুত করেছি। বিদ্যুৎ চলে গেলে ব্যবহারের জন্য বিকল্প ব্যবস্থাও আছে। তাই আমরা প্রস্তুত। আমাদের অঙ্গরাজ্য সরকার পরিস্থিতি ভালোভাবেই সামাল দেবে বলে আমার বিশ্বাস। যদিও শার্লটে এত গভীর বরফ খুব অস্বাভাবিক। সাউথ ক্যারোলাইনার জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ধরনের ঝড়ের জন্য আমরা প্রস্তুত। জেনারেটর, জ্বালানি, যানবাহন সব প্রস্তুত রাখা হয়েছে, যাতে পরিস্থিতি খারাপ হলেও আমরা কাজ চালিয়ে যেতে পারি। যেখানেই বরফ বা পিচ্ছিল রাস্তার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জর্জিয়ার ডলুথে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ট্রাক, বিদ্যুৎ জেনারেটর ও জরুরি যানবাহন। কনকনে ঠান্ডা আর ঝড়ো বাতাসের মধ্যেও কাজ করছেন জরুরি কর্মীরা। নর্থ ও সাউথ ক্যারোলাইনা, জর্জিয়ার অংশবিশেষ সহ আশেপাশের কয়েকটি রাজ্যে জারি রয়েছে শীতকালীন ঝড়ের সতর্কতা। অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অন্যদিকে ইতালির তুরিন শহরে একটি কমিউনিটি সেন্টার উচ্ছেদের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। এদিকে পাকিস্তানের গুল প্লাজা শপিং মলে ভয়াবহ আগুনের ঘটনার প্রতিবাদে সমাবেশে অংশ নেয় প্রায় 4000 মানুষ। স্থানীয় সময় রোববার তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনসুলেট জেনারেলের সামনে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়ায় এবং যুক্তরাষ্ট্র বিরোধী নানা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছবি আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই দিন চেক প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট পেত্রো পাভেলের প্রতি সমর্থন জানিয়ে প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে জড়ো হয় কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা চেক, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা তুলে ধরে পাভেলের ইউক্রেনপন্থী অবস্থানের প্রতি সমর্থন জানান। বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ ইতালিও। কমিউনিটি সেন্টার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশটির তুরিন শহরে। আসকাতাসুনা কমিউনিটি সেন্টার উচ্ছেদের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে পাথর, বোতল ও আতশবাজি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এদিকে পাকিস্তানেও বিক্ষোভ হয়েছে। রোববার করাচিতে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রায় 4000 মানুষ অংশ নেয়। এনাফ ইজ এনাফ স্লোগানে মুখর হয় শহরের প্রধান সড়কগুলো। জানুয়ারিতে গুল প্লাজা শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত 67 জন নিহত হওয়ার পর নগর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে। বিক্ষোভকারীরা নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি করেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশজুড়ে একদিনে 300-র বেশি বিক্ষোভ সমাবেশ হয়েছে। মিনেসোটা থেকে শুরু করে সান ফ্রান্সিসকো পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অভিবাসীদের ওপর দমন পীড়নের অভিযোগে আইসিইর বিরুদ্ধে ব্যাপক সমালোচনার পরও অভিযান চলমান রেখেছে বাহিনীটি। এছাড়া অভিবাসী বিরোধী অভিযান বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে মিনেসোটা কর্তৃপক্ষ আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছেন ফেডারেল বিচারক। অভিবাসী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তীব্র শীত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। দাবি তাদের একটাই, ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অত্যাচার ও শোষণ বন্ধ করা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশেষ বাহিনীটির অভিযানের বর্তমান কেন্দ্রবিন্দু মিনিয়াপোলিসের শিশু, যুবক ও বয়স্করা। স্লোগানে স্লোগানে আইসিইর এ ধরনের দমনপীড়নের নিন্দা ও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে স্ট্যাচু অব লিবার্টি সর্বদা আমার প্রিয় প্রতীক। আমাদের শহর আইসিই যা করছে তা আগে কখনো হয়নি। স্ট্যাচু অব লিবার্টি হলো আলো ও অভিবাসীদের স্বাগত জানানোর প্রতীক, কিন্তু মুখোশ পরে ঘরে ঘরে গিয়ে মানুষকে নির্যাতন করা আমাদের সংস্কৃতিতে নেই। গেল মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত অ্যালেক্স পেট্রি সাইকেল চালাতে ভালোবাসতেন, আর তার স্মরণে মিনিয়াপোলিসের রাস্তায় নেমে আসেন হাজারো সাইক্লিস্ট। একজন নিবেদিত স্বাস্থ্যকর্মী হিসেবেও সবার প্রিয় ছিলেন পেট্রি। অংশগ্রহণকারীরা বলেন, এটি কেবল স্মরণ সভা নয়, বরং সরকারি নিপীড়নের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যের প্রমাণ। এছাড়া শহরটির টার্গেট নামের একটি জনপ্রিয় সুপার শপে শ্রমিকদের সুরক্ষার দাবিতে ধর্মঘট পালন করা হয়। শনিবার সান ফ্রান্সিসকো শহরের ব্যস্ত ভ্যাননেস এভিনিউ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা আইসিই ও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে গাড়ির হর্ন বাজিয়ে ভিন্নধর্মী প্রতিবাদ করেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, কোনো শহর থেকে ফেডারেল সহায়তা চাওয়া হলে তখনই শুধু হস্তক্ষেপ করা যাবে। মিনেসোটার কর্মকর্তারা আইসিই অভিযানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। স্থানীয় সময় শনিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারক জানিয়েছেন, সরকারকে ফেডারেল আইন প্রয়োগ থেকে বিরত রাখা যৌক্তিক নয়। তবে অভিবাসন অভিযান চলাকালীন আটক হওয়া 5 বছর বয়সী লিয়াম কনেজো এবং তার পিতাকে আদালত অবিলম্বে মুক্তি দেয়। এছাড়া ইতালির মিলানে অনুষ্ঠেয় অলিম্পিক্সে আইসিই সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কুখ্যাত এপস্টাইন কাণ্ডে সম্প্রতি নতুন করে 35 লাখ পৃষ্ঠার সবচেয়ে বড় নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার প্রকাশিত সেই নথিতে নাম আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2017 সালে ইসরায়েলের ট্রাম্পকে খুশি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেচে গেয়ে সময় কাটিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে ওই নথিতে। এমনকি বিল গেটস ও এলন মাস্কের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ আরও গভীর থাকার ইঙ্গিত পাওয়া গেছে। সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্সটরের সঙ্গে
এক নারীর আপত্তিকর ছবি উত্তাপ ছড়িয়েছে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই এবার উঠে এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, যেখানে বলা হয় 2017 সালে অ্যাপস্টিনের পরামর্শে ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদী সে সময় নেচে গেয়ে সময় কাটান বলেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তবে অ্যাপস্টিনের সঙ্গে মোদীর সংশ্লিষ্টতার বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। অ্যাপস্টিন সংক্রান্ত তদন্ত নথিতে মোদির নাম একাধিকবার আসার দাবি করে বিষয়টি জাতীয় মর্যাদার সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। তবে বিজেপির দাবি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করতেই এমন অপচেষ্টা চালানো হচ্ছে। নথিতে মোদি ছাড়াও ভারতীয় ধনকুবের অনিল আম্বানির সঙ্গেও 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত অ্যাপস্টিনের নিয়মিত যোগাযোগ থাকারও তথ্য উঠে এসেছে। এদিকে জেফ্রি অ্যাপস্টিনের নতুন নথিতে ব্রিটিশ রাজ পরিবারের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবিতে এক নারীর সঙ্গে অ্যান্ড্রুকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। একই ইস্যুতে সাবেক প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কের জন্য জেফ্রি অ্যাপস্টিনের নির্দেশে এক নারীকে যুক্তরাজ্যে পাঠানোর তথ্য উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে 2010 সালে অ্যান্ড্রুর তৎকালীন বাসভবন রয়্যাল লজে। নতুন প্রকাশিত অ্যাপস্টিন সংক্রান্ত নথিতে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ধনকুবের ও শীর্ষ কর্মকর্তাদেরও নাম। বিল গেটস ও ইলন মাস্কের সঙ্গে অ্যাপস্টিনের যোগাযোগ আরও গভীর থাকার ইঙ্গিত পাওয়া গেছে। প্রকাশিত ইমেইলে দাবি করা হয় রুশ নারীদের সঙ্গে সম্পর্কের পর যৌন রোগে আক্রান্ত হয়েছিলেন গেটস। আরেক ইমেইলে ইলন মাস্কের অ্যাপস্টিনের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপে যাওয়ার আগ্রহ প্রকাশের তথ্য পাওয়া গেছে। তবে ওই দ্বীপে কখনো না যাওয়ার দাবি করেছেন মাস্ক। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে এপস্টেইন নথি নিয়ে বিতর্কের মুখে যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন লর্ড পিটার ম্যান্ডেলসন। এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে দলের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এ সিদ্ধান্ত বলে দাবি ম্যান্ডেলসনের। এর আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে নাম উঠে আসে তার। নথিতে 2003-4 সালে এপস্টেইনের কাছ থেকে প্রায় $75,000 পাওয়ার তথ্য রয়েছে বলে দাবি করা হয়। এছাড়া 2009 সালে ব্যাংকারদের বোনাসে কর আরোপের বিষয়ে এপস্টেইনের অনুরোধে তিনি ব্রিটিশ সরকারকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলেও ইঙ্গিত মিলেছে। তবে ওই নথির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যান্ডেলসন। অভিযোগগুলো নিয়ম অনুযায়ী তদন্ত করা হবে বলে জানিয়েছে লেবার পার্টি। ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলেও দাবি করেন তিনি। চলতি সপ্তাহে ভেনেজুয়েলার তেল খাতের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করারও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ভেনেজুয়েলার তেল কিনতে চীনকেও স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক টানাপোড়েনের পর এবার ভারতের তেলের আমদানি নিয়ে বড় বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান ভারত এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে। এরই মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলেও দাবি করেন তিনি, যা ইঙ্গিত দিচ্ছে ইরানের পরিবর্তে ভেনেজুয়েলাই হবে ভারতের তেল আমদানির নতুন উৎস। যুক্তরাষ্ট্রের শুল্ক নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। ইউক্রেন যুদ্ধে রুশ তেলের দাম কমে গেলে রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে দেশটি। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিরুৎসাহিত করতে ভারতের উপর 25% বাড়তি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর আগে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কেনা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে দেশটির তেল খাতের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন, যা ভেনেজুয়েলার তেল সরবরাহ সহজ করবে বলে মনে করছে হোয়াইট হাউস। গেল শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে এক বিবৃতিতে ভারতীয় প্রধানমন্ত্রী জানান সম্পর্ক উন্নয়ন পরিকল্পনায় একমত হয়েছে ভেনেজুয়েলা। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে সম্মত হয়েছেন দুই নেতা। অন্যদিকে চীনকেও ভেনেজুয়েলার তেল কিনতে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিং ভেনেজুয়েলার তেল নিয়ে ভালো চুক্তি করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। একে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ভূরাজনৈতিক গতি পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। অবশেষে 15 মাস পর মার্কিন নিয়ন্ত্রক সংস্থা SECর পাঠানো আইনি নোটিশ গ্রহণে সম্মত হয়েছে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি।
নিউ ইয়র্কের আদালতে দাখিলকৃত নথি অনুযায়ী আদানির আইনজীবীরা এই নোটিশ গ্রহণ করবেন। 90 দিনের মধ্যে নিজেদের অবস্থান জানাতে হবে আদানি গ্রুপকে। নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্টে দাখিল করা নথিতে বলা হয়েছে, এসইসি ও আদানির মধ্যে একটি সম্মতিপত্রে সই হয়েছে। এক বিবৃতিতে আদানি গ্রিন এনার্জি জানিয়েছে, নোটিশ গ্রহণ কেবল একটি আইনি প্রক্রিয়া। এর মাধ্যমে নিউ ইয়র্ক আদালতের এখতিয়ার তারা মেনে নিচ্ছে না। মামলাটির সূত্রপাত 2024 সালের নভেম্বরে। অভিযোগ ছিল, আদানি গ্রিন এনার্জি লিমিটেড যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ তোলার সময় বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিয়েছে। এদিকে আলাদা এক ফৌজদারি মামলায় মার্কিন কৌঁসুলিরা আদানির বিরুদ্ধে ভারতে সৌর বিদ্যুৎ প্রকল্প পেতে প্রায় 26 কোটি 50 লাখ ডলার ঘুষের অভিযোগ তুলেছে। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, চুক্তিটি দ্বিপক্ষীয় হিসেবেই থাকছে। তুরস্ককে যুক্ত করে কোনো ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনের আলোচনা বর্তমানে নেই বলে জানানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরবের সঙ্গে তুরস্কের আলাদা সামরিক চুক্তি থাকলেও পাকিস্তানের সঙ্গে চুক্তি শুধুই দ্বিপক্ষীয়। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা জোট গঠন নিয়ে সম্ভাবনা তৈরি হয়। Varılan ateş temenni দেখছেন আন্তর্জাতিক সময়। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 193 জনে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর 17 সদস্য, 48 বেসামরিক নাগরিক রয়েছেন। স্থানীয় সময় রোববার মুখ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে 40 ঘন্টার মধ্যে 145 জন সন্ত্রাসী নিহত হয়। নিহতদের মরদেহ বর্তমানে রাষ্ট্রীয় হেফাজতে রয়েছে উল্লেখ করে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে এটি স্বল্প সময়ে সর্বোচ্চ সন্ত্রাসী নিহতের ঘটনা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এই সহিংসতাকে বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই দরিদ্র প্রদেশটিতে জাতিগত বিদ্রোহ দমনে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় একটি হোটেলে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও এক কর্মকর্তা। পুলিশ জানায়, রোববার অঙ্গরাজ্যের স্টোন মাউন্টেন এলাকার একটি হোটেলে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ওই ব্যক্তি হঠাৎ বন্দুক বের করে পুলিশের দিকে গুলি ছোড়ে। পাল্টা গুলিতে সন্দেহভাজনও আহত হন। নিহত পুলিশ কর্মকর্তা 25 বছর বয়সী প্রদীপ তামাং, নেপালের নাগরিক। তিনি গত বছরই পুলিশ বিভাগে যোগ দিয়েছিলেন। আহত কর্মকর্তা ডেভিড রিজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে হামলাকারী কেভিন অ্যান্ড্রুজকে শনাক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তুরস্কের আন্তালিয়া শহরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত 9 জন নিহত এবং 26 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদ সংস্থা IHA। সংবাদ সংস্থা জানায়, 34 জন যাত্রী নিয়ে বাসটি টেকিরদাগ থেকে আন্তালিয়ার দিকে যাচ্ছিল। বৃষ্টির মধ্যে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বেপরোয়া গতির সঙ্গে বৃষ্টি ভেজা রাস্তার কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। দেখছেন আন্তর্জাতিক সময়। সৌদি আরবে 1800 বিদেশি ওমরা হজ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট বিদেশি এজেন্সিগুলোর কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মক্ষমতা উন্নত করতে তাদের 10 দিনের সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ভিসা এবং ইতোমধ্যেই বুকিং করা ওমরা যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়।
এর আগে পর্যায়ক্রমিক মূল্যায়নে ওমরা হজ পরিচালনাকারী অন্তত 5,800টির মধ্যে 1,800টি এজেন্সির কর্মক্ষমতা ও সেবার মান পর্যবেক্ষণে ঘাটতি ধরা পড়েছিল। ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বতীরা ভোট দিয়েছেন তাদের সরকার প্রধান সিকিং নির্বাচনে। স্থানীয় সময় রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারে নির্বাচন 2 ধাপে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে। শেষ ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা এপ্রিলে। 2012 সালে দালাই লামা রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেওয়ার পর এ পদ সৃষ্টি করা হয়, যাতে তারপরেও তিব্বতী নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকে। সীমান্ত ও ভূখণ্ডহীন অবস্থায় এই ভোট আয়োজন তিব্বতী প্রবাসীদের বৈশ্বিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। 1959 সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর হাজার হাজার তিব্বতী ভারতে আশ্রয় নেন। তাদের মধ্যে দালাই লামাও রয়েছেন। জার্মানির এলবো নদীর তীরে 1 মিটার উঁচু আইসবার্গ দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। নদীতে বরফ ভাঙার যন্ত্রের কাজের ফলাফলে তৈরি হয়েছে এ বিরল প্রাকৃতিক দৃশ্য। এলবো নদী চেক প্রজাতন্ত্র থেকে উৎপন্ন হয়ে কুক্সহাভেনে উত্তর সাগরে প্রবাহিত হয়। বরফের জমাটের এ দৃশ্য ভ্রমণ প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। স্থানীয় সময় শনিবার জার্মানির এলবো নদীর তীরে দেখা যায় 1 মিটার উঁচু আইসবার্গ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি এমন এক ঘটনা যা সাধারণত খুব কমই ঘটে। গত 1 সপ্তাহ ধরে হাজারো মানুষ নদীর তীরে ভিড় করছেন জমে থাকা এই আর্কটিক ধরনের বরফ ব্লকগুলো দেখতে। স্থানীয়রা বলছেন, এমন দৃশ্য বাস্তবে খুব কমই চোখে পড়ে, তাই সবাই ছবি তুলতে ও প্রকৃতির এই বিস্ময় উপভোগ করতে ব্যস্ত সময় পার করছেন। প্রতিবেদনে বলা হয়, এলবো নদীতে বরফ ভাঙার জন্য যন্ত্র ব্যবহার করা হয়, যা বরফকে উপরের দিকে ঠেলে দেয়। এই বরফ পরে নদীর বাঁধ ও এলবো ব্যারিয়ারে জমে আইসবার্গ তৈরি হয়। স্থানীয়রা এটিকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট মিশ্রণের একটি বিরল উদাহরণ বলে অভিহিত করেন। এলবো নদী চেক প্রজাতন্ত্র থেকে উৎপন্ন হয়ে কুক্সহাভেনে উত্তর সাগরে প্রবাহিত হয়। নদীর এই অংশে বরফের জমাট বাঁধায় তৈরি হওয়া দৃশ্য ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। নাসরিন রুমি, সময় সংবাদ। সিঙ্গাপুরের আকাশে চলছে চোখ ধাঁধানো বিমান কসরত, যার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এভিয়েশন আয়োজনের কাউন্টডাউন। দ্বিবার্ষিক সিঙ্গাপুর এয়ার শো শুরু হচ্ছে এমন এক সময় যখন ঘুরে দাঁড়াচ্ছে বৈশ্বিক বিমান চলাচল খাত, কিন্তু একই সঙ্গে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা ও সরবরাহ সংকট শিল্প খাতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরের আকাশ জুড়ে নজরকাড়া বিমান কসরত চলে এয়ার শোর মিডিয়া প্রিভিউতে। 3 থেকে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এয়ার শোর জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাণিজ্যিক বিমান থেকে শুরু করে সামরিক জেট, যন্ত্রাংশ ও অস্ত্র প্রদর্শনের মধ্য দিয়ে শক্তিশালী উপস্থিতির বার্তা দিচ্ছে অংশগ্রহণকারীরা। এশিয়ার সবচেয়ে বড় এই এভিয়েশন আয়োজন হচ্ছে এমন সময় যখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অঞ্চলের চীনের সামরিক শক্তি বৃদ্ধিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আত্মকেন্দ্রিক নীতির দিকেও রয়েছে সতর্ক দৃষ্টি। এয়ার শোতে বিশ্বজুড়ে বিমান নির্মাতা, এয়ারলাইন, অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও সামরিক প্রতিনিধি দল সহ প্রত্যাশা করা হচ্ছে 1000-এর বেশি কোম্পানির অংশগ্রহণের। নতুন চুক্তি, প্রযুক্তি প্রদর্শন এবং সামরিক বেসামরিক সহযোগিতার সম্ভাবনা ঘিরে শিল্প খাতে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। মহামারীর ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বৈশ্বিক বেসামরিক বিমান চলাচল খাত। বাড়ছে যাত্রী চাহিদা, বহর সম্প্রসারণে এগোচ্ছে এয়ারলাইনগুলো। তবে নির্মাতারা এখনও সরবরাহ শৃঙ্খলের দীর্ঘস্থায়ী জটিলতা, যন্ত্রাংশের ঘাটতি ও বাণিজ্যিক বিধিনিষেধের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। সময়। বাংলাদেশের সঙ্গে ক্রিকেট সম্পর্কের অবনতির জন্য অলিম্পিক গেমস আয়োজনের সত্য হারাতে পারে ভারত। খবর আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের। 2036 অলিম্পিকের সত্য পেতে বিট করবে প্রতিবেশী দেশটি, যেখানে তাদের শক্ত প্রতিপক্ষ কাতার। তবে ক্রিকেট নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এর নেতিবাচক প্রভাব ভারতের ওপর পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
নিরাপত্তার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চাইলেও তাতে রাজি হয়নি আইসিসি। ফলস্বরূপ বিশ্বকাপের বাইরে লাল সবুজ। আইসিসির এই সিদ্ধান্তে বিসিসিআইয়ের প্রভাবের খবর ক্রিকেট বিশ্বের সবারই জানা। সেই গণ্ডি পেরিয়ে এই খবর এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আতশ কাঁচের নিচে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আইসিসি নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত বডি হলেও তা পরিচালিত হয় সরাসরি ভারত সরকারের নির্দেশে। অমিত শাহ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে ছেলে জয় শাহকে দিয়ে একসময় পরিচালনা করিয়েছেন বিসিসিআই। ক্ষমতা বলে তিনি এখন আইসিসির শীর্ষকর্তা। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হয়েও তিনি যে ভারতের স্বার্থ সবার আগে দেখেন তা এখন আন্তর্জাতিক অঙ্গনের চর্চিত বিষয়। আইসিসির যে কোনো সিদ্ধান্তে সবসময় প্রভাব বিস্তার করে ভারত, যার সবশেষ দৃষ্টান্ত টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে উপেক্ষা করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা। শুধু তাই নয়, 2024 টি-20 বিশ্বকাপে ভারতকে সুবিধা দিতে সেমিফাইনাল ম্যাচ গায়ানায় আয়োজন করে আইসিসি, যা ছিল পূর্ব নির্ধারিত। ক্রিকেটে মোড়লগিরি দেখাতে পারলেও এবার তার খেসারত ভারতকে দিতে হচ্ছে অন্যভাবে। 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক সত্ত্ব পেয়েছে ভারত। হোস্ট হিসেবে গেল মাসে ঘোষণা করা হয় দিল্লির নাম। সফলভাবে এই আয়োজনের আগেই ভারতের চোখ 2036 অলিম্পিক গেমসের দিকে। ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদার এই আসর নরেন্দ্র মোদীর শহর আহমেদাবাদে আয়োজন করতে চায় ভারত। তবে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতকে আয়োজক সত্ত্ব দেওয়ার আগে আমলে নিয়েছে বিসিসিআইয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড। ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি আইওসির। সংস্থাটির 50-এর 2 ধারায় রাজনীতি এবং ধর্মীয় বিষয়ে আছে স্পষ্ট নির্দেশনা, যে কারণে 2036 অলিম্পিকের আয়োজক হতে বিড করতে পারেনি ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক ক্রিকেট পলিটিক্সের কারণে এবার সেই শাস্তি পেতে পারে ভারত। আইওসির সূত্র বলছে, অলিম্পিকের আয়োজক সূত্র পেতে হলে ভারতকে সম্পর্ক উন্নয়ন করতে হবে বাংলাদেশের সঙ্গে। একই সঙ্গে পাকিস্তানকেও হাতে রাখতে হবে মোদী সরকারকে। কিন্তু ক্রিকেট নিয়ে রাজনীতি করে দুই দেশের সঙ্গেই সম্পর্ক তলানিতে নিয়ে গেছে ভারত, যে সুযোগ নিয়ে 2036 অলিম্পিক গেমসের আয়োজক সত্ত্ব বাগিয়ে নিতে পারে কাতার। এস এম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানে অভিযানে ট্রাম্পের হুমকির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন। আঘাত এলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত 15, আহত 7। যুদ্ধবন্ধে ফের আবুধাবিতে বসছে ওয়াশিংটন, মস্কো, কিয়েভ। রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ, দাবি ক্রেমলিনের। এবং প্রায় 2 বছর পর গাজা মিশর সীমান্তে রাফা ক্রসিং খুলল ইসরায়েল। চলাচলে নতুন শর্ত দিলে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হবে, হুঁশিয়ারি হামাসের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আমির। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।